Welcome to Chartage. I am PropDex trader and Chartage's mentor Orko. তো আমরা টেকনিক্যাল অ্যানালিসিসের যে বেসিক টু অ্যাডভান্স সিরিজটা কন্টিনিউ করছিলাম, সেখানে আমরা অনেকগুলো কোর চ্যাপ্টার কমপ্লিট করে এসেছি। সেগুলো আপনারা প্লেলিস্টে কন্টিনিউয়াসলি পেয়ে যাবেন, যেখানে ডাউ থিওরি, ক্যান্ডেলস্টিক, তারপর ট্রেন্ড লাইন, সাপোর্ট রেজিস্ট্যান্স, এই জিনিসগুলোকে ইন ডিটেলসে আলোচনা করা হয়েছে। এবার আমরা ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্ট্যান্ট টপিক ইন টেকনিক্যাল অ্যানালিসিস, মুভিং অ্যাভারেজ সম্পর্কে আলোচনা করব। যে মুভিং অ্যাভারেজ জিনিসটা কি? আমরা প্রায়শই শুনবো যে মুভিং অ্যাভারেজের ওপরে একটা স্টক আছে মানে সেটা স্ট্রং আছে, মুভিং অ্যাভারেজের নিচে একটা স্টক নেমে গেছে মানে সেটা উইক হয়ে গেছে। এবং টিভিতেও অনেক সময় আমরা আলোচনা শুনতে পাই যে 200 মুভিং অ্যাভারেজ এর ইম্পর্টেন্স এর ওপরে। যেমন সিএনবিসি আওয়াজ যারা ফলো করেন, সেখানে দেখবেন যে যিনি ম্যানেজিং ডিরেক্টর আছে বা এডিটিং ডিরেক্টর অনুজ সিঙ্গল সবসময় আলোচনা করেন যে 200 মুভিং অ্যাভারেজের ওপরে নিফটি চলে গেছে, বা 200 মুভিং অ্যাভারেজের এখানে সাপোর্ট নিয়েছে, 10 মুভিং অ্যাভারেজ, 20 মুভিং অ্যাভারেজ। এই মুভিং অ্যাভারেজ জিনিসটা কি, সেটার কতটা ইম্পর্টেন্স। এবং আমার চার্টে দেখুন 6 বছর 6.5 বছর কাজ করার পর সমস্ত ইন্ডিকেটার ইউজ করেছি। তারপর RSI, বলিঞ্জার ব্যান্ড, তারপর ম্যাকডি, স্টকিয়াস্টিক, পিভট, সমস্ত কিছু এক্সেট্রা ইউজ করার পর এখন একটা মাত্র জিনিস আমার চার্টে লাগানো থাকে, সেটা হলো মুভিং অ্যাভারেজ। ঠিক আছে, আমি অ্যাজ এ সুইং ট্রেডার শুধুমাত্র মুভিং অ্যাভারেজ ইউজ করে ট্রেড করি। এছাড়া মুভিং অ্যাভারেজ ছাড়া আমার চার্টে অন্য কোনো ইন্ডিকেটার লাগানো থাকে না। সেটা এই মুভিং অ্যাভারেজ এতটাই গুরুত্বপূর্ণ। এবার যারা ইন ডিটেলস পড়তে চান, তারা জে প্রিং বা জে মরফি, এমনকি জিরোতার ভার্সিটির যে বইগুলো আছে, সেখানে আপনারা ইন ডিটেলস পড়তে পারেন। এবার মুভিং অ্যাভারেজের ক্লাসগুলো আমি ছোট ছোট করে পার্ট বাই পার্ট ভাগ করে আমি ক্লাসগুলো করাবো। যেমন মুভিং অ্যাভারেজের থিওরিটিক্যাল 2-3-4 ক্লাস করাবো, তারপর প্র্যাকটিক্যালি কন্টিনিউ কতগুলো ক্লাস হবে আমার জানা নেই, কিন্তু এগুলোকে আমি পার্ট বাই পার্ট ছোট ছোট করে করব, যাতে আপনারাও নিজেদের শেখার ইন্টারেস্ট থাকে এবং আমারও একটা একটা করে যেন পার্ট কমপ্লিট করতে পারি। ঠিক আছে, তো মুভিং অ্যাভারেজটা আমরা আজকে শুরু করি। তো মুভিং অ্যাভারেজ, এই দুটো যে ওয়ার্ড, এই দুটো ওয়ার্ড কী কী নিয়ে তৈরি হয়েছে? একটা হলো মুভিং আর একটা হলো অ্যাভারেজ। ঠিক আছে, অ্যাভারেজ জিনিসটা আমরা সবাই জানি। যারা বাংলা মিডিয়ামের স্টুডেন্ট, তারা 10th স্ট্যান্ডার্ডের আগে মানে 5-6 স্ট্যান্ডার্ডে গড় ক্লাস করেছি, বা অ্যাভারেজ। গড়ে কি সেই অঙ্ক আমরা করেছিলাম যে রামের কাছে 10টা কলা আছে, শ্যামের কাছে 20টা কলা আছে, যদুর কাছে 30টা কলা আছে। তাহলে এই তিনজনের কাছে অ্যাভারেজ কতগুলো কলা আছে, বা প্রত্যেকের কাছে অ্যাভারেজ কতগুলো কলা আছে। মানে কি, আমরা সেখানে কি করতাম? 10 যোগ 20 যোগ 30 ডিভাইডেড বাই, এটা যেহেতু 3 আছে তো ডিভাইডেড বাই 3 ইজ ইকাল টু 60/3 ইজ ইকাল টু 20। ঠিক আছে, এবং এই জিনিসটা আমরা নিজেদের যে সেক্টরে কাজ করি বা যেখানে আমরা পড়াচ্ছি, তাদের সমস্ত জায়গায় এই গড় কাজে লাগে। ঠিক আছে, তার মানে কি, অ্যাভারেজ হলো কিছু সংখ্যক জিনিসের যোগফল বাই সেই যতগুলো সংখ্যা আছে ততগুলো। ঠিক আছে, এখানে যেমন একটা এক্সাম্পল দিয়ে বোঝানো আছে, দেখুন। এর কাছে 7টা বোতল আছে, বি এর কাছে 5টা বোতল আছে, সি এর কাছে 6টা, ডি এর কাছে 3টে, ই এর কাছে 8টা। তো টোটাল বোতল কতগুলো আছে? 29টা। এবং এখানে কজন আছে? টোটাল 5 জন। তো 29 ডিভাইডেড বাই 5 ইজ ইকাল টু 5.8। ঠিক আছে, তো এই 5.8 এটা হলো অ্যাভারেজ।
ঠিক আছে, এদের বোতলের এভারেজ। ওকে, তো এই গড় জিনিসটা আমরা বুঝতে পারলাম যে গড় কী জিনিস বা অ্যাভারেজ কী জিনিস। আশা করি বুঝতে পেরেছি। যদি না বুঝতে পারেন তাহলে এই যতটুকু ক্লাস হলো এই লাস্ট 2 মিনিট রিপিটেটিভ একবার দুবার দেখবেন, এবং তারপরেও যদি না বুঝতে পারেন ইউটিউবে সার্চ করবেন হোয়াট ইজ অ্যাভারেজ, দেখবেন সিম্পল ল্যাঙ্গুয়েজে অনেক ভিডিও আসবে, এবার সেগুলোর থেকেও আপনারা দেখে নিতে পারেন। ঠিক আছে, কিন্তু এটা বোঝার যে খুব বেশি ইম্পর্ট্যান্ট সেটা আমি অবশ্যই বলবো যারা শিখছে তাদের জন্য, কারণ না শিখলে মুভিং অ্যাভারেজ কী এটা যদি আপনারা ভেতর থেকে না শেখেন তাহলে কিন্তু মুভিং অ্যাভারেজকে অ্যাপ্লাই ঠিকভাবে করতে পারবেন। ওকে, অ্যাভারেজের পর আমরা এই যে ওয়ার্ড মুভিং, এই ওয়ার্ডটাকে মুভিং অ্যাভারেজ কেন বলে, শুধু অ্যাভারেজ কেন বলে না সেটাকে আমরা দেখব। ঠিক আছে, হোয়াই ইট ইজ কল্ড এড মুভিং অ্যাভারেজ। ঠিক আছে, কনসিডার এ সিচুয়েশন হোয়ার ইউ ওয়ান্ট টু ক্যালকুলেট অ্যাভারেজ অফ ক্লোজিং প্রাইস অফ মেডিকো লিমিটেড ফর লাস্ট 5 days। মেডিকো লিমিটেড হলো একটা কোম্পানি যেটা মার্কেটে লিস্টেড আছে। আমরা সবাই যে মেরি বিস্কুট খাই তার বেশ কিছুটা বানায় মেডিকো, এবং যে প্যারাশুট হেয়ার অয়েলের অনেকগুলো ম্যাক্সিমাম মেডিকোই বানায়। ঠিক আছে, তার সাথে বিস্কিটও অনেক আছে যেগুলো মেডিকো কোম্পানি বানায়। তো সেই কোম্পানির আমরা কি করছি, ক্লোজিং প্রাইস নিচ্ছি। আমরা কি পড়েছিলাম যখন ক্যান্ডেলস্টিক পড়েছিলাম তখন ক্লোজিং প্রাইসটা খুব বেশি ইম্পর্টেন্ট। ঠিক আছে, তো আমরা সেই ক্লোজিং প্রাইস নিচ্ছি, কত দিনের নিচ্ছি, লাস্ট 5 days, মানে কি লাস্ট 5 দিনের আমরা ক্লোজিং প্রাইস নিচ্ছি। ঠিক আছে, তো এখানে ডেট দেওয়া আছে 21/7/2014, 22, 23, 24, 25। এই 2014 সালের জুলাই মাসের 21, 22, 23, 24, 25 এই 5 দিনের আমরা ক্লোজিং প্রাইস নিয়েছি। এখানে আলাদা আলাদা ক্লোজিং প্রাইস আছে, 239.2, 240.6, 241.8, 242.8, 247.9। ঠিক আছে, পরপর আমরা প্রাইস নিয়েছি, এবং এখানে দেখছি কি প্রতিটা প্রাইস আগের দিনের প্রাইসের থেকে অপেক্ষাকৃত একটু হলেও বেশি। ঠিক আছে, তো এখানে এমন না যে প্রতিদিন বেশি হবে, এমন না, মাঝে কমও থাকতে পারে বা কোনো দিন কম কন্টিনিউয়াসলি কম হতে পারে। যাই হোক, পরপর 5 দিনের আমরা যখনই নেব সেটা হলো পরপর নেব। এমন না যে আমি 21 তারিখেরটা নিলাম, 23 তারিখেরটা নিলাম, 25 তারিখ নিলাম আর 29 তারিখ নিলাম, এরকম নিলে কিন্তু হবে না। আমরা পরপর 5 দিনের আমরা এখানে অ্যাভারেজ ক্লোজিং প্রাইস নেব। এবার ক্লোজিং প্রাইস কেন নেব, ক্লোজিং প্রাইস সব থেকে প্রমিনেন্ট, তাই আমরা ক্লোজিং প্রাইস নেব। ঠিক আছে, দেখুন এখানে কেউ হাই নিয়েও ক্যালকুলেট করতে পারে, যে প্রতিদিনের আমরা হাই নিয়ে শুধুমাত্র ক্যালকুলেট করব। কেউ ক্যালকুলেট করতে পারে না আমি হাই নেব না, আমি শুধু লোটা নিয়ে ক্যালকুলেট করব। কেউ হাই নিয়ে ক্যালকুলেট করতে পারে, কেউ লো নিয়ে ক্যালকুলেট করতে পারে। হয়তো সে ব্যাক টেস্ট করে তার স্ট্র্যাটেজি ওয়াইজ দেখেছে যে সে যদি হাই নিয়ে কাজ করে তাহলে তার ব্যাক টেস্ট অনুযায়ী বা তার ট্রেডিং স্ট্র্যাটেজি অনুযায়ী সেটা একটা রিস্ক টু রিওয়ার্ড ফেভারেবলের বেশ কিছু ট্রেড আসে, তো সে হাই নিয়ে কাজ করতে পারে। কেউ যদি ভাবে যে আমি সেই মুভিং অ্যাভারেজে সেই দিনের লো নিয়ে কাজ করব, সে সেটা নিয়ে করতে পারে। কেউ যদি মনে করে যে ওপেন নিয়ে কাজ করব, সে সেটা করতে পারে। কিন্তু এগুলো অনেক ব্রডার পার্সপেক্টিভ, মানে সাধারণভাবে দেখতে গেলে এই ক্লোজিং প্রাইসের থেকে বেশি ভ্যালিডেটেড নয়। ঠিক আছে, যে ক্লোজিং প্রাইসটা সব থেকে বেশি ইম্পর্ট্যান্ট এইগুলোর তুলনায়, হাই লো ওপেন এইগুলোর তুলনায়। ঠিক আছে, এবার আমরা সেই জন্য ক্লোজিং প্রাইস দিয়েই কাজ করব। এখনও পর্যন্ত আমি নিজে বা যাদেরকে জেনারেলি ফলো করি বা আমার অফিসেও যতজন আছেন কাউকেই দেখি না যে ক্লোজিং ছাড়া অন্য কোনো প্রাইস নিয়ে কাজ করতে। কিন্তু এটা অপশান আছে যে আপনি হাই লো ওপেন এগুলোকে নিয়েও কাজ করতে পারেন, কিন্তু আমি কোনোভাবেই সেটা সাজেস্ট করব না, যেহেতু আমি নিজে কাজ করি না বা আজ পর্যন্ত কাজ করিনি। ঠিক আছে, তবে আপনারা যদি একবার মুভিং অ্যাভারেজে প্রো হতে পারেন তারপরে এগুলোকে নিয়ে আপনারা এক্সপেরিমেন্ট করতেই পারেন। ঠিক আছে, বা আরেকটা জিনিস হয় হাই লো ক্লোজ, এই হাই লো ক্লোজ ডিভাইডেড বাই 3, HLC/3।
এটারও একটা আপনি অপশান পেয়ে যাবেন, হাই লো ক্লোজ। কেউ হাই লো ক্লোজ তার ডিভাইডেড বাই 3-তে করে, যেখানে একটা ক্যান্ডেলের একটা অ্যাভারেজ আপনারা পেতে পারবেন, ঠিক আছে, যে টোটাল ক্যান্ডেলটা কোথায় ক্লোজ হচ্ছে। এবার এগুলো এক একজনের পার্সপেক্টিভ সেখানে করেন, কিন্তু ম্যাক্সিমাম ব্রডলি ইউজ ইন্ডিয়ান মার্কেট, ডোমেস্টিক মার্কেট বা ইন্টারন্যাশনাল মার্কেটে আমি দেখেছি যে ক্লোজিং প্রাইসটাই সবথেকে বেশি ইম্পর্টেন্ট, ঠিক আছে। তো আমরা কি আলোচনা করলাম যে ক্লোজিং প্রাইস কেন, ঠিক আছে, এবং ডেটটা আমরা পরপর নেব কেন। ডেটটা আমরা পরপর নেব কারণ আমরা অ্যাভারেজ বার করছি, আমরা আলাদা আলাদা ডেট নিলে হবে না। আর এখানে আপনাকে কোনো অন্যভাবে মুভিং অ্যাভারেজের কোনো জায়গায় অপশান দেবে না যেখানে আপনি 21 তারিখের পর 23 তারিখ, 23 তারিখের পর 25 তারিখ আপনি নিতে পারবেন। আপনার মন মর্জি মতো ডেট আপনি নিতে পারবেন না, মানে ওইভাবে চুজ হয় না। আপনি সেটা 5 EMA নিতে পারেন, 10 নিতে পারেন, 20, 50, 100, 500, 1000, সেগুলো নিয়ে আমরা ইন ডিটেলস আলোচনা করব ইন ফিউচার। তবে শুধুমাত্র কিন্তু ক্লোজিং প্রাইস আমরা ক্লোজিংটাকে আমরা চেঞ্জ করতে পারি, ঠিক আছে, সেটা আমি বললাম। এবার ক্লোজিং প্রাইস আমরা দেখলাম যে 5 দিনের পরপর 5 দিনের ক্লোজিং প্রাইস হয়েছে কত, 1212, 12.3, ঠিক আছে। এই 12.3 ডিভাইডেড বাই 5, 12.3 ডিভাইডেড বাই 5, এটা করলে আমরা কত পাচ্ছি যে 242.5, 242.5 মানে 242 টাকা 5 পয়সা। মানে এই দেখুন, হেন্স অ্যাভারেজ ক্লোজিং প্রাইস অফ মেরিকো ওভার 5 ট্রেডিং সেশন ইজ 245.5, ঠিক আছে, 242.5। এবার 242.5 হলো আমার এই 25 তারিখে, অন ডেট অফ 25 তারিখ, যেহেতু আমরা 25 তারিখ থেকে ক্যালকুলেট করছি, লাস্ট 5 দিনের মুভিং অ্যাভারেজের সিম্পল 5 ডে মুভিং অ্যাভারেজ আমরা কত পাবো, 242.5, ঠিক আছে। এবার আমরা যদি তার পরের দিন মানে 28শে জুলাই, মানে পরপর যেহেতু 5 দিন একটা মার্কেট সেশন কতদিন হয়, সোম থেকে শুক্র, তারপর শনি রবি অফ থাকে, 25-এর পর 26-27 অফ, 26-27 অফ, তারপরে আমরা কত তারিখের পাচ্ছি, 28 তারিখ, ঠিক আছে। এবার যখন আমরা 28 তারিখেরটা ক্যালকুলেট করব, তখন আমরা কোথা থেকে ক্যালকুলেট করব, আমরা যেহেতু 5 মুভিং অ্যাভারেজ ক্যালকুলেট করছি, এই 21 তারিখটা তখন কিন্তু বাদ চলে যাবে, ঠিক আছে। তখন 22, 23, 24, 25 এবং 28, ঠিক আছে, এবং এই যে 22, 23, 24, 25 এবং 28, এই 5 দিনের আমরা গড়টা নেব, ঠিক আছে, এবং 21 তারিখটাকে আমরা বাদ দেব, ঠিক আছে। এবার 28 তারিখের এখানে একটা কোশ্চেন আসতে পারে, সেটা ভেরি ইম্পর্টেন্ট জিনিস। মুভিং অ্যাভারেজ সবসময় আমরা ক্লোজিং বেসিসে দেখব। মুভিং অ্যাভারেজ কিন্তু আমরা কোনোভাবেই যখন মুভিং অ্যাভারেজটা তৈরি হচ্ছে তখন কিন্তু আমরা সেই মুভিং অ্যাভারেজটা দেখব না, ঠিক আছে। মুভিং অ্যাভারেজ শর্টার টাইম ফ্রেমে মুভিং অ্যাভারেজের প্রতিটা পয়েন্ট ইম্পর্টেন্ট, ঠিক আছে। যদি 140.8 থাকে তো 140.8টাই কিন্তু ইম্পর্টেন্ট, 140টাই ইম্পর্টেন্ট নয়। যদি একদম শর্টার টাইম ফ্রেম হয়, যদি অনেক ব্রডার টাইম ফ্রেম হয়, 200 মুভিং অ্যাভারেজ যদি দেখি, তো সেখানে একটা নেগোসিয়েট করা যেতে পারে 0.23%, এমনকি 0.5% প্লাস মাইনাস, কিন্তু শর্টার টাইম ফ্রেমে কিন্তু ভেরি ইম্পর্টেন্ট। কিন্তু আমরা মুভিং অ্যাভারেজ কখন দেখব, ক্লোজিং বেসিসে, ঠিক আছে। এটা কিন্তু নোট করে রাখবেন যারা নোট করছেন, CLOSING, ক্লোজিংয়ে নেব, ঠিক আছে। এই যে 25 তারিখেরটা নিচ্ছি, যখন 25 তারিখে মার্কেট ওপেন আছে তখন হয়তো প্রাইস চলছে ধরুন 245.3, 245.3, এটা দেখুন ধরলাম আমরা বেলা 12টার সময় 25 তারিখে মার্কেটে চলছে, কিন্তু আমরা সেই প্রাইসটা আমরা কিন্তু নেব না। তাহলে আমরা প্রাইস কখন নেব, আমরা প্রাইস নেব 25 তারিখ বিকেল 3:30 যখন মার্কেট ক্লোজ হবে, তারপর যে আমরা ক্লোজিং প্রাইস যেটা আমরা পাবো শুধুমাত্র তখন আমরা ক্যালকুলেট করব। যদি আমরা ডে ওয়াইজ দেখি, এটাই আমরা যদি 5 মিনিটে যদি একটা
5 মুভিং অ্যাভারেজ লাগাই, তাহলে যখন 5 মিনিটের যখন ক্যান্ডেলটা ক্লোজ হবে তখন কিন্তু আমরা সেই মুভিং অ্যাভারেজটা দেখব। মানে মুভিং অ্যাভারেজ নিয়ে কম করে 10টা ক্লাস আই থিঙ্ক কন্টিনিউ চলবে, ঠিক আছে। তো প্রতিটা ক্লাসে আপনারা দেখতে পাবেন যে কিভাবে স্টেপ বাই স্টেপ আমরা ডেভেলপ করছি। মুভিং অ্যাভারেজ, ট্রেন্ড লাইন, সাপোর্ট, রেজিস্ট্যান্স, ক্যান্ডেলস্টিক, এই বেসিক জিনিসগুলো যদি আপনারা শিখে যান, টেকনিক্যাল অ্যানালিসিসে আর বেশি কিছু টাকা ইনকাম করার জন্য শিখতে হবে না। আপনি সিএমটি ডিগ্রি করার জন্য হয়তো আপনাকে সব কিছু শিখতে হবে, কিন্তু সেখানে হয়তো আপনাকে অ্যাজ এ টেকনিক্যাল অ্যানালিস্ট কাউকে যদি প্রুভ করতে হয় বা তাহলে শিখতে হতে পারে, কিন্তু মার্কেটে টাকা ইনকাম করার জন্য কিন্তু একদম বেসিক জিনিসটা ইম্পর্টেন্ট, ঠিক আছে। এর বাইরে কিন্তু কিছু লাগে না। তাহলে আমি এখানে কি বললাম যে ক্লোজিং প্রাইসটা ইম্পর্টেন্ট। যদি আপনি 5 মিনিটের চার্ট ইউজ করেন, 5 মিনিটের চার্ট ইউজ করেন তাহলে 5 মিনিটের ক্লোজিং ইম্পর্টেন্ট। যদি 15 মিনিটের চার্ট ইউজ করেন তাহলে 15 মিনিটের ক্লোজিং ইম্পর্টেন্ট। সেই 15 মিনিটের যে ক্যান্ডেলটা হবে তার যে ক্লোজ হবে সেখানে আপনি দেখবেন যে মুভিং অ্যাভারেজে সাপোর্ট বা রেজিস্ট্যান্স নিচ্ছে কিনা। আবার যদি আপনি 1 উইকের চার্ট ইউজ করেন তাহলে আপনাকে ফ্রাইডে পর্যন্ত ওয়েট করতে হবে সেই মুভিং অ্যাভারেজে সাপোর্ট বা রেজিস্ট্যান্স দেখার জন্য, ঠিক আছে। আপনি যদি উইকলি চার্ট ইউজ করছেন এবং 5 মিনিটে এসে দেখছেন যে উইকলিতে এখানে প্লেস আছে এবং 5 মিনিটে এখানে একটা ইম্পর্ট্যান্ট সাপোর্ট বা রেজিস্ট্যান্স হিসেবে কাজ করবে, সেটা কিন্তু নাও হতে পারে, ঠিক আছে। ডেইলিতে হয়, ডেইলিতে দেখে টেকনিক্যাল অ্যানালিসিস, ডেইলি মুভিং অ্যাভারেজ দেখে আপনি 15 মিনিট বা 5 মিনিটের চার্টে একবারের জন্য একবার দুবার আপনি সেখানে রেজিস্ট্যান্স বা সাপোর্ট দেখতে পারেন, কিন্তু সেটা যখন উইকলি বা মান্থলি মুভিং অ্যাভারেজ হয় তখন সেটা কিন্তু ইন্ট্রাডে বেসিসে অতটা ভালো কাজ করে না। এটা প্র্যাকটিক্যালি যেটা আমরা দেখতে পাই, ঠিক আছে। তো এটা একটা অ্যাসপেক্ট গেল। এরপর আমরা আজকে এখনো পর্যন্ত কি দেখলাম, যে মুভিং অ্যাভারেজ কীভাবে ফর্ম হয় এবং মুভিং অ্যাভারেজকে মুভিং অ্যাভারেজ বলা হয় কেন, ঠিক আছে। এবার পরের দিন আমরা দেখব যে টাইপ অফ মুভিং অ্যাভারেজ, যে মুভিং অ্যাভারেজ কত রকমের হতে পারে, ঠিক আছে। যেমন SMA, EMA, WMA এগুলো কী, ঠিক আছে। মেনলি সিম্পল এবং এক্সপোনেনশিয়াল মুভিং অ্যাভারেজ এবং সম্পর্কে একটু ভালো করে জানবো। তারপর মুভিং অ্যাভারেজে যে সিগনিফিক্যান্স, মুভিং অ্যাভারেজ কীভাবে কাজ করে সেটা সম্পর্কে জানবো, ঠিক আছে। তো আজকে ক্লাস মুভিং অ্যাভারেজের ফার্স্ট ক্লাস এখানেই শেষ করছি। নেক্সট দিন আবার আমরা আলোচনা করব যে মুভিং অ্যাভারেজের টাইপ এবং সিগনিফিক্যান্স নিয়ে। বাই।